সুপ্রিয় শিক্ষার্থী ও বন্ধুদের সবাইকে স্বাগত আজকের আলোচনায়। গৃহস্থালী, স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল, রাস্তাঘাট, দোকানপাট প্রভৃতি থেকে প্রতিদিন টন টন বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে। আর জনসংখ্যা বৃদ্ধি এবং আমাদের আধুনিক জীবনযাত্রার কারণে বর্জ্য পদার্থের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। এই বর্জ্য পদার্থ যদি পৃথিবীর বুকে জমা হতে থাকে, তার প্রভাব কি ভয়ঙ্কর হতে পারে ভেবে দেখেছো কি? কিন্তু সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই বর্জ্য পদার্থকেই সম্পদে রূপান্তরিত করা যেতে পারে। হ্যাঁ, ঠিক তাই। ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা মিউনিসিপাল এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই বর্জ্য পদার্থই হতে পারে জ্বালানি, বিদ্যুৎ বা সারের উৎস। চলো আজ আমরা জেনে নিই ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কি এবং আজকের দিনে দাঁড়িয়ে ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ। আমি ডক্টর ববিতা সাহা শুরু করছি। স্কুল, কলেজ, দোকানপাট, অফিস, হাসপাতাল, পৌর এলাকা থেকে প্রতিদিন যে টন টন পরিত্যক্ত কঠিন পদার্থ তৈরি হচ্ছে তাকেই আমরা বলছি বর্জ্য পদার্থ, যার আর কোনো ব্যবহার নেই। এই বর্জ্য পদার্থগুলিকে সংগ্রহ করে, পরিবহন করে তার বর্জ্য পদার্থের গঠন অনুযায়ী পৃথকীকরণ করা এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে সঠিক পরিবেশ বান্ধব নিষ্পত্তিকরণ করাকেই বলা হয় ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। উৎস অনুযায়ী বর্জ্য পদার্থকে কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে। যেমন গৃহস্থালী থেকে প্লাস্টিক, ভাঙা শিশি, আসবাবপত্র প্রভৃতি তৈরি হয়। আর বাণিজ্যিক বর্জ্য, দোকান, বাজার, অফিস থেকে যে বর্জ্য পদার্থ তৈরি হয় তাদেরকে আমরা বলি বাণিজ্যিক বর্জ্য পদার্থ। কলকারখানা থেকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, ধাতু, ছাই ইত্যাদি নিষ্কাশিত হয়, যাকে বলা হয় শিল্প বর্জ্য পদার্থ। হসপিটাল থেকে সিরিঞ্জ, ব্যান্ডেজ, ক্যাথেটার, ওষুধের ফয়েল, সংক্রামক বর্জ্য পদার্থকে বলা হয় হাসপাতাল বর্জ্য। রাস্তার আবর্জনা, নর্দমা, রাবার, ভাঙা গাড়ির অংশকে বলা হয় পৌর বর্জ্য পদার্থ। খনি থেকে উত্তোলনের সময়ও ধাতুর স্লাজ বা খনির ধুলো তৈরি হয়, যাকে বলা হয় খনির বর্জ্য। এই বর্জ্য পদার্থগুলিকে প্রকৃতি অনুযায়ী প্রধানত তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। জৈব বর্জ্য পদার্থ, যেগুলো কিনা বায়োডিগ্রেডেবল, যেমন খাবার উচ্ছিষ্ট, পাতা, শাকসবজির খোসা ইত্যাদি। অজৈব বর্জ্য পদার্থ, যাকে ভাঙা যায় না, নন বায়োডিগ্রেডেবল, যেমন কাঁচ, ধাতু ইত্যাদি। ঝুঁকিপূর্ণ বিপজ্জনক বর্জ্য পদার্থ ই ওয়েস্ট, মানে ইলেকট্রনিক ওয়েস্ট, ভাঙা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, প্রিন্টার, ব্যাটারি, বাল্ব ইত্যাদি ই বর্জ্য পদার্থ। আর বায়োমেডিকেল, মানে হসপিটাল থেকে যে বর্জ্য পদার্থ আসে, তুলো, গজ, সিরিঞ্জ, ওষুধের ফয়েল, ক্যাথেটার, এগুলো হচ্ছে মেডিকেল বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থের প্রকৃতি অনুযায়ী পৃথকীকরণ হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। জৈব বর্জ্য পদার্থগুলিকে সাধারণত সবুজ বিনে কালেক্ট করা হয়, শুকনো বর্জ্য পদার্থগুলিকে নীল বিনে কালেক্ট করা হয় এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থগুলিকে লাল বিনে কালেক্ট করা হয়। এই প্রসঙ্গে বলে রাখা দরকার 3R নীতি। আমাদের খেয়াল রাখতে হবে যে জিনিস ব্যবহার না করলেও চলে, সেই অপ্রিয় জিনিসের ব্যবহার এড়িয়ে চলাই ভালো। রিডিউস, একই জিনিস বারবার ব্যবহার করা যায়, যেমন কাপড়ের ব্যাগ, কাচের বোতল, তাই প্লাস্টিকের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ রিইউজ, পুনঃব্যবহার। রিসাইকেল, পুনঃপ্রক্রিয়াকরণ, যেমন পুরনো কাপড় থেকে কায়দা করে আমরা নতুন কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারি, বা কাগজকে রিসাইক্লিং করে সেখান থেকে কাগজের নতুন কোনো দ্রব্য, কাগজের প্লেট, কাপ বা অন্য কিছু তৈরি করতে পারি। বর্জ্য পদার্থগুলির পৃথকীকরণের পরের ধাপ হলো তার গঠন অনুযায়ী প্রক্রিয়াকরণ, প্রসেসিং বা ট্রিটমেন্ট। জৈব বর্জ্য পদার্থগুলিকে সাধারণত অণুজীবের দ্বারা যখন পচানো হয় তখন তা সারে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় কম্পোস্টিং। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং এটি পরিবেশ বান্ধব প্রক্রিয়া। এই রান্নাঘরের উচ্ছিষ্ট, শাকসবজির খোসা, পাতা, গোবর ইত্যাদিকে যখন অণুজীবের সঙ্গে কেঁচোর মাধ্যমেও পচিয়ে ফেলা হয় তখন তাকে বলা হয় ভার্মি কম্পোস্টিং। এই পদ্ধতিটি একটু দ্রুত হয় এবং অপেক্ষাকৃত উচ্চমানের সার তৈরি হয়। কখনো কখনো বর্জ্য পদার্থগুলিকে বায়োগ্যাস উৎপাদনের কাজেও লাগানো হয়। ব্যাকটেরিয়ার সাহায্যে
অক্সিজেনবিহীন পরিবেশে গ্যাস এবং সার তৈরির জন্য ব্যবহৃত হয়, যা কিনা রান্না এবং বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো যেতে পারে। অর্থাৎ আমরা দেখলাম জৈব বর্জ্য পদার্থগুলিকে প্রক্রিয়াকরণ বা ট্রিটমেন্ট করলে তা থেকে সার বা শক্তি উৎপন্ন হয়। শুকনো বর্জ্য পদার্থগুলিকে সাধারণত ত্রাপীয় ট্রিটমেন্ট করা হয়। হাসপাতালের বিপজ্জনক বর্জ্য পদার্থ যেমন ওষুধের ফয়েল, ক্যাথেটার, সংক্রামক বর্জ্য ইত্যাদি উচ্চ তাপমাত্রায় প্রায় 800 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেনের উপস্থিতিতে দহন চুল্লিতে দহন করা হয় এবং এর ফলে ছাই উৎপাদিত হয় এবং কিছুটা গ্যাসও তৈরি হয়। অর্থাৎ বর্জ্য পদার্থের পরিমাণ, ভলিউম অনেকটা কমে যায় এবং জীবাণু সংক্রমণ কমে। কিন্তু এই প্রক্রিয়াটি একটু ব্যয়বহুল এবং নিয়ন্ত্রণ প্রয়োজন। যেমন শুকনো জৈব বর্জ্য পদার্থকে অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরোলিসিস চুল্লিতে প্রায় 300 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়ানোকেই বলা হয় পাইরোলিসিস। মনে রাখা দরকার, জৈব বর্জ্য পদার্থ যেমন বায়োমাস, কৃষি বর্জ্য, কাঠ, খড়, প্লাস্টিক, রাবার, টায়ার ব্যবহার করা যেতে পারে, কিন্তু বায়োমেডিক্যাল বর্জ্য পদার্থ বা তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ ব্যবহার করা যায় না। এই পাইরোলিসিসের ফলে সিন গ্যাস তৈরি হয়, যেমন হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, মিথেন, যাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে। তেল বা তরল তৈরি হয়, তাকেও জ্বালানি হিসাবে ব্যবহার করা যেতে পারে এবং কার্বন তৈরি হয়, চার। পাইরোলিসিস আর ইনসাইনারেশনের পার্থক্য হলো, পাইরোলিসিসে সংক্রামক বর্জ্য বা তেজস্ক্রিয় বর্জ্য ব্যবহার করা যায় না এবং অক্সিজেনের অনুপস্থিতিতে করা হয়, কিন্তু ইনসাইনারেশন অক্সিজেনের উপস্থিতিতে করা হয়, সেখানে সংক্রামক জৈব বর্জ্য পদার্থের ট্রিটমেন্ট করা হয়। ইনসাইনারেশনে পরিবেশ দূষণ বেশি হয়, পাইরোলিসিসে বায়ু দূষণ ইনসাইনারেশনের তুলনায় অপেক্ষাকৃত কম। যেসব বর্জ্য পদার্থকে আর ট্রিটমেন্ট করা যায় না তাদেরকে সাধারণত বৈজ্ঞানিক এবং নিরাপদ পদ্ধতিতে স্যানিটারি ল্যান্ডফিলিং এর ব্যবহার করা হয়। এখানে বর্জ্য পদার্থগুলিকে সংগ্রহ করে মাটি দিয়ে স্তরে স্তরে ঢেকে দেওয়া হয়, ফলে এরা উন্মুক্ত থাকে না, মশা, মাছি, অণুজীবেদের দ্বারা সংক্রমণ হয় না, দুর্গন্ধ বেরোয় না এবং বটম লাইনের কারণে এখান থেকে দূষিত তরল লিচ হয়ে ভূগর্ভস্থ জলে মিশেও যায় না। দূষিত তরলকে আলাদাভাবে সংগ্রহ করে তা থেকে জ্বালানিও উৎপাদন করা যেতে পারে। ফলে এই পদ্ধতিতে বর্জ্য পদার্থের পরিমাণকে কমিয়ে দেওয়া হয়, পরিবেশ দূষণও কম হয়। আধুনিক কালে আরো একটি পদ্ধতি ব্যবহার করা হয় যাকে বলা হয় বায়োরেমিডিয়েশন। এই বায়োরেমিডিয়েশনে মাটি বা জলকে অণুজীবের দ্বারা অপেক্ষাকৃত কম দূষিত পদার্থে পরিণত করা হয়, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক বা শৈবাল দ্বারা কম দূষিত পদার্থে পরিণত করা হয়। ফলে পরিবেশ রক্ষা পায়, পরিবেশের বিষাক্ততা কম হয় এবং উদ্ভিদ ও প্রাণী রক্ষা পায় এবং এটি সুস্থায়ী উন্নয়নে সাহায্য করে। ফাইটোরেমিডিয়েশনে উদ্ভিদ ব্যবহার করা হয়। কিছু কিছু উদ্ভিদ আছে যারা মাটি এবং জল থেকে বিষাক্ত ধাতু শোষণ করে নিজেদের দেহে সঞ্চয় করে রাখে, অর্থাৎ পরিবেশ রক্ষা পায়। মাইক্রোরেমিডিয়েশনে ছত্রাক যেমন অ্যাসপারজিলাস, পেনিসিলিয়াম ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ছত্রাকের এনজাইম বাইরের জল বা মাটির দূষিত পদার্থকে কম দূষিতপূর্ণ পদার্থে রূপান্তরিত করে, অর্থাৎ পরিবেশকে রক্ষা করে। কিন্তু এই বায়োরেমিডিয়েশন, ফাইটোরেমিডিয়েশন বা মাইক্রোরেমিডিয়েশন পরিবেশ রক্ষা করে এবং বিষাক্ততা কমালেও এটি অত্যন্ত ধীর গতিতে হয় এবং সব ধরনের দূষণে একে ব্যবহার করা যায়। ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্টে কোনো একটি বিশেষ পদ্ধতি ফলো করা হয় না, ধাপে ধাপে বর্জ্যের ধরন অনুযায়ী একাধিক ট্রিটমেন্ট করা হয়, ফলে তাকে শক্তিতে বা সারে রূপান্তরিত করা যায়। ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্টের সুবিধা হলো বায়োগ্যাস বা সার উৎপাদিত হয়, এটি পরিবেশ বান্ধব প্রক্রিয়া, পরিবেশ দূষণ কমায়, বর্জ্য পদার্থের পরিমাণকে কমিয়ে ফেলা যায়, রিসাইক্লিং মানে পুনরায় ব্যবহার করা যায়, এতে জনস্বাস্থ্য রক্ষা পায়, রোগ জীবাণু বা দুর্গন্ধের সমাধান হয়, কর্মসংস্থান হয়, রিসাইক্লিং এবং এনার্জি উৎপাদনের জন্য অর্থনৈতিক লাভ হয়। সুতরাং ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট আধুনিক শহরের জন্য একটি অত্যন্ত উপযোগী
পরিবেশ বান্ধব কার্যকর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বর্জ্য পদার্থকে উৎস থেকে সংগ্রহ করে পরিবহন করার পর তার গঠন অনুযায়ী পৃথকীকরণ করা হয়। এরপর তার গঠন অনুযায়ী আলাদা আলাদা প্রক্রিয়াকরণ করা হয়, যেমন জৈব বর্জ্য পদার্থ থেকে সার বা শক্তি উৎপাদনের জন্য কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং বা বায়োগ্যাস উৎপাদনে ট্রিটমেন্ট করা হয়। কখনো কখনো শুকনো বর্জ্য পদার্থকে ইনসাইনারেশন বা পাইরোলিসিস পদ্ধতিতে ট্রিটমেন্ট করা হয়। আর যেসব বর্জ্য পদার্থ থেকে প্রায় আর কোনো শক্তি উৎপাদন করা যায় না, তাদেরকে স্যানিটারি ল্যান্ডফিলিং এর মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তিকরণ করা হয়। তবে এই প্রসঙ্গে মনে রাখা দরকার, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা শুধুমাত্র সরকার বা পৌরসভার দায়িত্ব নয়, এটি আমাদের সাধারণ মানুষের সবার দায়িত্ব। আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে যাতে বর্জ্য পদার্থ কম উৎপাদিত হয়, এমন জিনিস ব্যবহার করতে হবে যাকে বারে বারে ব্যবহার করা যায়। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, বর্জ্য পদার্থের গঠন অনুযায়ী আলাদা আলাদা বিনে ফেলতে হবে, গাছ লাগাতে হবে এবং আমাদেরকে সচেতন হতে হবে। আমরা প্রত্যেকে যদি এগিয়ে আসি, সরকার এবং পৌরসভার সাথে হাতে হাত লাগাই, তবে আমরা ভবিষ্যতে একটা সবুজ পৃথিবী উপহার দিতে পারি। আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল বায়োলজি উইথ ববিতা সাবস্ক্রাইব করে নিও। অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ, স্টে গ্রিন, ভালো থেকো। শেষ করছি।